নমস্কার। চলুন আজকের আলোচনাটা একটা বেশ অদ্ভুত পরিস্থিতি দিয়ে শুরু করি। হ্যাঁ, করা যাক। ধরুন আপনার একটা ব্যবসা আছে, বাজারে আপনার জিনিসের দারুণ চাহিদা, অর্ডারও আসছে। কিন্তু হঠাৎ করে অন্য একটা দেশের একটা সিদ্ধান্তের জন্য আপনার পুরো ব্যবসার ভবিষ্যৎটাই মানে প্রশ্নের মুখে পড়ে গেল। হুম, একদম। ঠিক এই রকমই একটা ঘটনা ঘটেছে হিমাৎসিঙ্কা সাইড নামের একটি কোম্পানির সাথে। ঠিক। আর আজ আমরা তাদের ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল নিয়ে বলা যায় একটু কাটাছেঁড়া করব। একদম। আর এই আলোচনাটা কিন্তু শুধু লাভ লোকসানের হিসেব নয়। এটাকে একটা কেস স্টাডি হিসেবে দেখলে আমার মনে হয় সবচেয়ে বেশি মজা পাওয়া যাবে। কিসের কেস স্টাডি? আমরা দেখব কিভাবে একটা কোম্পানি আন্তর্জাতিক বাণিজ্যের একটা বিশাল ঢেউ, মানে এক্ষেত্রে আমেরিকার চাপানো একটা বিপুল শুল্ক, সেটার মোকাবিলা করে। এটা শুধু টিকে থাকার গল্প নয়, এটা ঝড়ের মুখে নিজেদের পথ খুঁজে নেওয়ার গল্প। আর সেই ঝড়ের কেন্দ্রে ছিল একটা অবিশ্বাস্য ধাক্কা। আমেরিকার বাজারে হঠাৎ করে ৫০% শুল্ক আরোপ। ৫০%? ভাবা যায়? আমার তো শুনেই মাথা ঘুরে যাচ্ছে। যে কোনো কোম্পানির জন্যই তো এটা একটা দুঃস্বপ্নের মতো। আমার কাছে সবচেয়ে অবাক লাগছে যে এরকম একটা তীব্র আঘাতের পরেও কোম্পানিটা দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো কিভাবে? চলুন এই রহস্যটাই আজ সমাধান করার চেষ্টা করা যাক। তাহলে প্রথমেই গভীরে যাওয়া যাক। এই শুল্কের প্রভাব ঠিক কতটা মারাত্মক ছিল? নভেম্বরে ২০২৫-এ কোম্পানির ম্যানেজমেন্ট যখন এই নিয়ে কথা বলেন, তারা একটা অদ্ভুত তথ্য দেন। কি তথ্য? তাদের পণ্যের চাহিদা বা অর্ডার কিন্তু কমেনি, কিন্তু তার সত্ত্বেও কোম্পানির মোট আয় মানে রেভিনিউ প্রায় ৯.৩% কমে গেছে। হুম। গত বছর যেখানে আয় ছিল প্রায় ৬৯৪ কোটি টাকা, এবছর সেটা কমে দাঁড়িয়েছে ৬২৯ কোটিতে। এই ব্যাপারটা আমাকে সত্যি ভাবাচ্ছে। অর্ডার যদি ঠিক থাকে তাহলে আয় কমল কেন? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর উত্তরটা হলো প্রাইসিং প্রেশার বা মূল্যের উপর চাপ। একটু সহজ করে যদি বুঝিয়ে দেন। ব্যাপারটা খুব সহজ। ধরুন আপনার পণ্যের দাম ১০০ টাকা। সরকার ৫০% শুল্ক বসানোয় আমেরিকায় সেটার দাম হয়ে গেল ১৫০ টাকা। আচ্ছা। এই বাড়তি দামে তো গ্রাহক কিনতে চাইবে না। তখন আপনাকে বাধ্য হয়ে নিজের লাভ কমিয়ে দামটা এমন জায়গায় আনতে হবে যাতে আমেরিকার বিক্রেতারা সেটা কিনে গ্রাহকের কাছে বিক্রি করতে পারে। হিমাৎসিঙ্কারের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। তার মানে ব্যবসা কমেনি, কিন্তু লাভজনকতা কমে গেছে। একদম ঠিক। আর এই চাপের প্রভাব তো শুধু মোট আয়ের ওপর নয়, লাভের ওপরও পড়েছে নিশ্চয়ই। হুম। আমি দেখছিলাম কোম্পানির ইবিডিএ মানে সোজা কথায় অপারেটিং প্রফিট প্রায় ৪০০ বেসিস পয়েন্ট কমে গেছে। ঠিক ধরেছেন। আর শ্রোতাদের জন্য একটু পরিষ্কার করে দিই, ৪০০ বেসিস পয়েন্ট মানে হল সরাসরি ৪%। ৪%। হ্যাঁ, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেখানে মার্জিন খুবই কম থাকে, সেখানে ৪% লাভ কমে যাওয়া একটা বিরাট বড় ধাক্কা। এটা স্পষ্ট করে দিচ্ছে যে শুল্কের পুরো বোঝাটা একা কোম্পানির পক্ষে বহন করা সম্ভব ছিল না। এখানেই তো গল্পটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এই যে বিপুল শুল্কের বোঝা, সেটা তারা একা মাথায় তুলে নেয়নি। না, নেয়নি। একটা দারুণ কৌশল বের করেছিল তারা। বোঝাটাকে ৪ ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। প্রথমত, হিমাৎসিঙ্কার নিজে দামের কিছুটা সমন্বয় করে মানে নিজেদের লাভ কমিয়ে ভারের একটা অংশ নিজেদের কাঁধে তুলে নেয়। দ্বিতীয়ত, যারা খুচরা বিক্রেতা বা রিটেলার, মানে আমেরিকার যে দোকানগুলো তাদের পণ্য বিক্রি করে, তারাও এর একটা অংশ শোষণ করে। মানে তারাও নিজেদের লাভের পরিমাণ কিছুটা কমিয়ে দেয়। একদম। তৃতীয় উপায়টা ছিল বেশ বুদ্ধিদীপ্ত। যে সমস্ত পণ্যে আমেরিকান তুলা ব্যবহার করা হয়েছিল, সেগুলিতে শুল্কের ক্ষেত্রে আংশিক ছাড় পাওয়া যায়। এটা তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। আর সবশেষে দাম সামান্য বাড়িয়ে গ্রাহকদের উপর এর খুব অল্প প্রভাব ফেলা হয়েছে। শুনতে তো দারুণ লাগছে, কিন্তু এটা কি একটু বেশি আদর্শবাদী নয়? বাস্তবে চারপক্ষেই কি নিজেদের লাভ ছেড়ে দিয়ে এমন বোঝাপড়ায় সহজে রাজি হয়? বিক্রেতারা তো বলতেই পারত, এটা আপনাদের দেশের সমস্যা, আমাদের নয়, আমরা কেন নিজেদের লাভ কমাবো? খুব ভালো একটা প্রশ্ন। আর এখানেই একটা সাধারণ কোম্পানি আর একটা কৌশলগতভাবে পরিণত কোম্পানির মধ্যে পার্থক্য বোঝা যায়। কি রকম? অল্পমেয়াদী লাভের জন্য তাদের সাপ্লায়ার বা গ্রাহকদের ওপর সব চাপ দিয়ে দেয়, কিন্তু হিমাৎসিঙ্কা এখানে দীর্ঘমেয়াদী ভ্যালু চেনার ওপর বাজি ধরেছে। মানে সম্পর্কের ওপর জোর দিয়েছে। ঠিক। তারা বুঝেছে যে এই রিটেলার বা পার্টনারদের ছাড়া সংকট কেটে গেলেও ব্যবসা চালানো যাবে না, তাই তারা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছে।
এটা অনেকটা শর্ট টার্ম পেইন ফর লং টার্ম গেনের ক্লাসিক উদাহরণ। ইন্টারেস্টিং। তারা রিটেলারদের বলেছে যে আমরা একসাথে এই মুশকিলটা সমাধান করি যাতে ভবিষ্যতে আমরা দুজনেই লাভবান হতে পারি। এই বোঝাপড়ার ফলেই সামগ্রিকভাবে ৪-৫% মতো প্রভাব পড়েছে, যা কোম্পানি এখন অন্য উপায়ে যেমন উৎপাদন দক্ষতা বাড়িয়ে পূরণের চেষ্টা করছে। অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি, সম্পর্ককে সংখ্যার আগে রাখা। কিন্তু একদিকে যখন শুল্কের এই বিশাল চাপ, তখন অন্যদিকে একটা অপ্রত্যাশিত জায়গা থেকে বড়সড় স্বস্তিও আসে। একদম কোম্পানির অ্যাকাউন্টে অন্যান্য আয় বা আদার ইনকাম হিসেবে ৭৭.৭ কোটি টাকা দেখানো হয়েছে। আচ্ছা, এই যে প্রায় ৭৮ কোটি টাকা বাড়তি আয় হলো, এটা কোত্থেকে এলো? এটা সত্যি একটা অপ্রত্যাশিত মোড় এবং কোম্পানির জন্য আশীর্বাদের মতো ছিল। এই ৭৭.৭ কোটি টাকার মধ্যে প্রায় ৬৬ কোটি টাকাই এসেছে বৈদেশিক মুদ্রা বিনিময় বা ফরেক্স গেইন থেকে। ফরেক্স গেইন থেকে? হ্যাঁ, এর মূল কারণ হল টাকার অবমূল্যায়ন, মানে ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়া। যেহেতু হিমাৎ সিংকা মূলত একটি রপ্তানিকারক সংস্থা, হ্যাঁ, তারা ডলারে আয় করে, হুম, তাই ডলারের দাম বাড়লে টাকায় রূপান্তরিত করার পর তাদের আয়ও বেড়ে যায়। তার মানে এটা তাদের মূল ব্যবসা, অর্থাৎ চাদর বা তোয়ালে বিক্রি করে আসেনি, বরং মুদ্রার বাজারের ওঠানামা থেকে এসছে। একদম। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা বোঝা দরকার। এই লাভের বেশিরভাগটাই ছিল মার্ক টু মার্কেট লাভ। মার্ক টু মার্কেট শব্দটা একটু কঠিন শোনালো। ধারণাটা খুব সহজ। এটা হলো খাতায় কলমের লাভ, যা তখনও হাতে নগদ টাকা হিসেবে আসেনি। ব্যাপারটা অনেকটাই রকম। ধরুন আপনার বাড়ির দাম বাজারে বেড়ে গেছে, কাগজে কলমে আপনি এখন বেশি ধনী। কিন্তু যতক্ষণ না আমি বাড়িটা বিক্রি করছি, সেই টাকাটা আমার হাতে আসছে না। ঠিক তাই, ফরেক্সের এই লাভটাও ঠিক তেমনই। কিন্তু তা সত্ত্বেও এই লাভটা কোম্পানির ব্যালেন্স শিটে একটা বড় স্বস্তি এনে দিয়েছে। যে অপারেটিং মার্জিন শুল্কের কারণে ৪% কমে গিয়েছিল, এই অপ্রত্যাশিত আয় সেই ধাক্কা সামলাতে অনেকটাই সাহায্য করেছে। এই ফরেক্সের লাভটা তো একটা বাইরের ব্যাপার, অনেকটা ভাগ্যের মতো। কিন্তু এই পুরো সময়টায় কোম্পানির ভেতরে, মানে তাদের ফ্যাক্টরির ভেতরে কি চলছিল? তাদের উৎপাদন ক্ষমতার ব্যবহার বা ক্যাপাসিটি ইউটিলাইজেশন কি বলছে? এটা কোম্পানির ভেতরের স্বাস্থ্যের একটা দারুণ চিত্র তুলে ধরে। তাদের বিভিন্ন বিভাগের পরিসংখ্যানগুলো বেশ ইন্টারেস্টিং। যেমন স্পিনিং বা সুতো তৈরির বিভাগ প্রায় 99% ক্ষমতায় চলছিল। 99%? তার মানে তো মেশিনের বসাবার সময় নেই, প্রায় পূর্ণ ক্ষমতায় চলছে। অসাধারণ পারফরমেন্স। কিন্তু অন্য বিভাগগুলোর কি অবস্থা ছিল? সেখানেই কি পার্থক্যটা বোঝা যায়? একদম। শিটিং বা চাদর তৈরির বিভাগ চলছিল মাত্র 60% ক্ষমতায়, আর টেরিটয়েল বিভাগ চলছিল 66% ক্ষমতায়। ও, তার মানে প্রায় অর্ধেক ক্ষমতা অব্যবহৃত ছিল। ঠিক, এই সংখ্যাগুলো থেকে একটা পরিষ্কার গল্প বেরিয়ে আসে। স্পিনিং বিভাগের 99% ব্যবহার দেখাচ্ছে যে কাঁচামালের চাহিদা বা প্রাথমিক স্তরে উৎপাদন ঠিক আছে, কিন্তু ফিনিশ প্রোডাক্ট মানে চাদর বা তোয়ালের মতো পণ্য, যেগুলোর উপর শুল্কের প্রভাব সরাসরি পড়েছে, সেই বিভাগগুলিতে ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। একদম। এর পেছনের কারণটা কি? তারা কি ইচ্ছে করে উৎপাদন কমাচ্ছিল? ঠিক তা নয়। শুল্কের অনিশ্চয়তার কারণে তারা হয়তো বড় অর্ডার নিতে পারছিল না বা নতুন করে ঝুঁকি নিতে চাইছিল না। দেখুন, যখন এমন অনিশ্চয়তা থাকে তখন ম্যানেজমেন্ট রাতে শান্তিতে ঘুমাতে পারে না। 99% ক্ষমতার স্পিনিং ইউনিট মানে মেশিনের একটানা শব্দ, যা তাদের কাছে সঙ্গীতের মতো। আর 60% ক্ষমতার ফিনিশিং ইউনিট মানে একটা অস্বস্তিকর নীরবতা, যেখানে অর্ধেক মেশিন বন্ধ পড়ে আছে। ঠিক বলেছেন। কোম্পানি লক্ষ্য পরিষ্কার। একবার শুল্কের সমস্যা মিটে গেলে তারা এই ক্ষমতা 100% ব্যবহার করতে চায়। এই সংকট থেকে কোম্পানি যে একটা বড় শিক্ষা নিয়েছে, তা তাদের পরবর্তী পদক্ষেপে স্পষ্ট। বর্তমানে তাদের মোট আয়ের প্রায় 60-65% আসে আমেরিকার বাজার থেকে। যা খুবই ঝুঁকিপূর্ণ। এই শুল্কের কারণে তারা হাড়ে হাড়ে টের পেয়েছে যে একটি মাত্র বাজারের ওপর এত বেশি নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে। আর এটা একটা খুবই দূরদর্শী পদক্ষেপ। ভূরাজনৈতিক ঝুঁকি বা জিওপলিটিক্যাল রিস্ক থেকে ব্যবসাকে সুরক্ষিত রাখার এটা একটা চমৎকার উদাহরণ। তারা এখন আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে আনার জন্য সচেতনভাবে চেষ্টা করছে। অনেকটা সব ডিমগুলোকে একটা ঝুড়িতে না রেখে একাধিক ঝুড়িতে ভাগ করে রাখার মতো। একদম তাই। আর সেই চেষ্টার অংশ হিসেবে তারা ঠিক কি করছে? তারা দুটো প্রধান কাজ করছে। প্রথমত, তারা নতুন বাজার খুঁজছে এবং বর্তমানে 38টি দেশে তাদের ব্যবসা ছড়াচ্ছে।
যাতে কোনো একটি দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনে তাদের ব্যবসা পুরোপুরি ভেঙে না পড়ে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, এবং এটা আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা ভারতের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করছে। তাদের লক্ষ্য হল আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকার রাজস্বের ভাগ 50% নিচে নামিয়ে আনা। কিন্তু ৩৮টা নতুন দেশে ব্যবসা ছড়ানো তো মুখের কথা নয়, এর জন্য তো সম্পূর্ণ নতুন সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। আর প্রতিটি দেশের স্থানীয় বাজারের আলাদা আলাদা রুচি ও চাহিদা সম্পর্কে জ্ঞান লাগবে। হ্যাঁ, কোম্পানি এই বিশাল চ্যালেঞ্জটা কিভাবে সামলাচ্ছে? আপনি একেবারে কোর প্রশ্নটা করেছেন। এটা নিঃসন্দেহে একটা বিশাল চ্যালেঞ্জ। এর জন্য প্রচুর বিনিয়োগ এবং ধৈর্য প্রয়োজন। প্রথমত, তারা প্রতিটি অঞ্চলে স্থানীয় পার্টনারদের সাথে কাজ করছে, যারা সেই বাজারের নাড়ি নক্ষত্র জানে। আর দ্বিতীয়ত, তারা তাদের নিজস্ব ব্র্যান্ড যেমন হেমেয়া, অ্যাটমসফিয়ার এবং লিভ, এগুলোকে শুধু আন্তর্জাতিক বাজারে নয়, ভারতের বাজারেও প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আপনি যদি খেয়াল করেন, এখন বড় বড় মাল্টিব্র্যান্ড আউটলেট, রিটেল স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্মে এদের উপস্থিতি বাড়ছে। তার মানে যখন আন্তর্জাতিক বাজার অস্থির থাকবে, তখন শক্তিশালী অভ্যন্তরীণ বাজার একটা বড় অবলম্বন বা কুশনের মতো কাজ করবে। ঠিক, এটা রাতারাতি হবে না, কিন্তু এটা তাদের ভবিষ্যতের জন্য একটা সুরক্ষা কবচ তৈরি করছে। এবার একটু কোম্পানির আর্থিক স্বাস্থ্যের দিকে নজর দেয়া যাক। এত বড় একটা ঝড়ের পরেও তাদের আর্থিক অবস্থা কেমন? ঋণের পরিমাণ কি বেড়েছে না কমেছে? এখানেও একটা ইতিবাচক দিক দেখা যাচ্ছে, যা তাদের ম্যানেজমেন্টের দক্ষতার পরিচয় দেয়। তাদের মোট ঋণ বা নেট ডেট দাঁড়িয়েছে ২,৪৩৬ কোটি টাকায়, যা গত বছরের ২,৬৮০ কোটি টাকা থেকে কম। তার মানে এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা তাদের ঋণ প্রায় ২৫০ কোটি টাকা কমাতে পেরেছে। হ্যাঁ, এটা বেশ প্রশংসার যোগ্য। অবশ্যই। একদিকে ব্যবসার ওপর এত চাপ, তার মধ্যেও ঋণ কমানো। এবং তারা এখানেই থেমে নেই। ঋণ কমানো বা ডিলেভারেজিং এখন তাদের প্রধান লক্ষ্য। তাদের ব্যালেন্স শিট আরও শক্তিশালী করার জন্য তারা ৫০০ কোটি টাকা পর্যন্ত পুঁজি সংগ্রহের একটি প্রস্তাবও অনুমোদন করেছে। আচ্ছা। এই পদক্ষেপটি আগামী ১২ মাসের মধ্যে তাদের আর্থিক ভিতকে আরও মজবুত করবে। এটা প্রমাণ করে যে তারা শুধু বর্তমান সংকট মোকাবেলা করছে না, ভবিষ্যতের জন্য নিজেদেরকে আরও শক্তিশালী করে প্রস্তুত করছে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ালো? যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় আনি, কোম্পানির ম্যানেজমেন্ট কি ভাবছে? তারা বিশ্বাস করে যে আমেরিকায় তাদের পণ্যের চাহিদা এখনও স্থিতিশীল আছে এবং একবার শুল্কের সমস্যা মিটে গেলে ব্যবসার বৃদ্ধি আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। ঠিক। আর এর পাশাপাশি ভারত এবং অন্যান্য আন্তর্জাতিক বাজার ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমারও তাই মনে হচ্ছে। একদম। সামগ্রিক চিত্রটা যদি দেখি, তাহলে ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকটি হিমাৎ সিঙ্গারকার জন্য কোনো দারুণ বৃদ্ধির গল্প ছিল না, বরং এটা ছিল তাদের ঘুরে দাঁড়ানোর এবং সহনশীলতার বা রেজিলিয়েন্সের গল্প। ভূ-রাজনৈতিক বাধার মুখেও তারা তাদের কার্যক্রমকে স্থিতিশীল রেখেছে, তাদের ব্যবসায়িক সম্পর্কগুলো রক্ষা করেছে এবং ভবিষ্যতের জন্য নিজেদেরকে নতুন করে সাজাচ্ছে। এটা প্রমাণ করে যে একটি শক্তিশালী কোম্পানি শুধু ভালো সময়েই নয়, খারাপ সময়েও নিজেদের পথ খুঁজে নিতে পারে এবং সংকটকে সুযোগে পরিণত করতে পারে। একদম। আজকের আলোচনা থেকে আমার কাছে সবচেয়ে বড় যে বিষয়টি উঠে এলো, তা হল অনেক সময় ব্যবসার বাইরের পরিস্থিতি বা এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখনোই থাকে না। হিমাৎ সিঙ্গার সাইডের গল্পটি আমাদের দেখায় কিভাবে একটি অপ্রত্যাশিত শুল্কের ঝড়ের মুখে শুধু টিকে থাকা নয়, বরং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হয়ে ওঠার প্রস্তুতি নেওয়া যায়। এটা কেবল সংখ্যার বিশ্লেষণ নয়, এটা একটা কৌশলের গল্প, একটা ঘুরে দাঁড়ানোর গল্প। ঠিক তাই। এটা প্রমাণ করে যে কৌশলগত দূরদর্শিতা এবং স্থিতিস্থাপকতা যে কোনো ব্যবসার জন্য কতটা জরুরি। সংখ্যাগুলো তো শুধু ফলাফল, আসল গল্পটা তো কৌশলের মধ্যে লুকিয়ে থাকে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। যখন কোনো ব্যবসার ওপর এমন কোনো বাহ্যিক চাপ আসে যা তার নিয়ন্ত্রণের বাইরে, যেমন হঠাৎ করে আরোপ করা শুল্ক বা কোনো নীতিগত পরিবর্তন, তখন সেই ব্যবসার মূল ফোকাস কি হওয়া উচিত? তাৎক্ষণিক সংকট মোকাবিলা করে কোনো মতে টিকে থাকা, নাকি এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তন আনা যা ভবিষ্যতে তাকে আরও সুরক্ষিত করবে? এই দুটির মধ্যে সঠিক ভারসাম্য কিভাবে তৈরি করা সম্ভব, এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন।